আজকের এই ক্লাসটিতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ এবং বিস্তৃত একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা ইতিমধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কমপ্লিট করেছি, সুতরাং আমার দৃঢ় বিশ্বাস সেই টেন্সগুলোর উপরে, অর্থাৎ যে দুটো টেন্স ইতিমধ্যে আমি কমপ্লিট করেছি সেগুলোর ব্যাপারে একটি বিস্তারিত ধারণা তোমরা নিয়েছো। বাসায় বসে তোমরা অনেক বেশি প্র্যাকটিস করছো, চর্চা করছো। যেহেতু তোমরা বাসায় বসে চর্চা করছো এবং তোমাদের স্কিল ডেভেলপ হচ্ছে, সেক্ষেত্রে তোমরা এক ধরনের কনফিডেন্স ইতিমধ্যেই পেয়েছো। এবং আগের যে দুটো টেন্স আমরা পড়েছি, সেই টেন্স অ্যাকচুয়ালি যে ধারাবাহিকতায় আমরা পড়েছি, যে নিয়ম অনুযায়ী আমরা পড়েছি, যে ওয়েতে অ্যাকচুয়ালি আমরা পড়েছি, সেই ওয়েটি অ্যাপ্লাই করে আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স জিনিসটি কি, কোন টেন্সকে বা ভার্বের কোন টেন্সটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, সে ব্যাপারে একটি ধারণা নেওয়া যাক। ধরো তুমি একটি কাজ সম্পূর্ণ করেছো, কমপ্লিট করেছো, তুমি একটি কাজ করে ফেলেছো, কিন্তু সেই কাজের ফলাফল এখনও বর্তমান আছে, তাহলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। মোট কথা হচ্ছে, কোনো একটি কাজ সম্পন্ন হয়েছে কিন্তু সেই কাজের ফলাফল এখনও বর্তমান আছে, যদি এরকম বোঝায় তাহলে ভার্বের পারফেক্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন একটি উদাহরণ যদি তোমাদেরকে দেই, তাহলে এই পুরো বিষয়টি তোমাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার হবে। সে একটি গ্লাস ভেঙে ফেলেছে, অথবা সে গ্লাসটি ভেঙে ফেলেছে। এই উদাহরণ থেকে একটি জিনিস তুমি খেয়াল করো, সে গ্লাসটি কিন্তু ভেঙে ফেলেছে, একটি কাজ সম্পাদিত হয়েছে, কিন্তু সেই কাজের একটা ফলাফল এখনও বর্তমান আছে। তাহলে সেই কাজের কি ফলাফল এখনও বর্তমান আছে একটু যদি খেয়াল করে দেখো, সে যে গ্লাসটি ভেঙেছে, কাজটি কমপ্লিট হয়েছে, তার ফলাফল হিসাবে সেই ভাঙা গ্লাসের টুকরোগুলো এখনও মেঝেতে বা ফ্লোরে পড়ে আছে। তার মানে একটি কাজ সম্পাদিত হয়েছে, কিন্তু সেই কাজের একটি প্রভাব বা ফলাফল এখনও বর্তমান আছে। এই ধরনের যত সংখ্যক কাজ আছে, সবগুলোর ক্ষেত্রেই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। তাহলে আমার দৃঢ় বিশ্বাস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনের ব্যাপারে, অর্থাৎ ভার্বের কোন টেন্সটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো, সে ব্যাপারে তোমাদের অত্যন্ত স্বচ্ছ একটি ধারণা তৈরি হয়েছে। এবার খেয়াল করে দেখো, যদি আমরা এই টেন্সের আরও কিছু উদাহরণ দেখি, যেমন আমি এইমাত্র একটি কবিতা লিখেছি, তারা একটি মুভি দেখেছে, মা ভাত রান্না করেছেন, তারা কিছুক্ষণ আগে বাড়িতে এসে পৌঁছেছে, আমি মাত্রই শখের পাঠশালার একটি ভিডিও দেখেছি, ইত্যাদি যে উদাহরণগুলো আছে, এই সবগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন জেনেছি, অর্থাৎ ভার্বের কোন টেন্সটি কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সে ব্যাপারে আমরা একটা স্বচ্ছ ধারণা নিয়েছি। সেক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স মেক করার জন্য যে স্ট্রাকচারটি আমাদের লাগবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বেসিক যে স্ট্রাকচারটি আছে, মেন যে স্ট্রাকচারটি আছে, এবার সেই স্ট্রাকচারের ব্যাপারে একটু ধারণা নেওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এই টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে আমরা ব্যবহার করব হ্যাভ অর হ্যাজ, প্লাস এখানে আমরা ভার্ব ব্যবহার করব। এবং আই এম শিওর তোমাদের মনে আছে, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটি কমন রুল ছিল, একটি সাধারণ নিয়ম ছিল, যে কোনো টেন্সের পারফেক্টের ক্ষেত্রে, যে কোনো পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সেই নিয়মটা আমরা প্রয়োগ করব, তোমাদেরকে আগেই বলেছিলাম। এবং সেই নিয়মটি ছিল
পারফেক্ট মানেই ভার্বের V3 ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। সেই জন্য এখানে খেয়াল করো, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম B3, দ্যাট ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, দ্যাট ইজ স্ট্রাকচার আমাদের জানা হয়ে গেল। এবার এই স্ট্রাকচারের সাহায্যে 4 ধরনের সেন্টেন্স আমরা মেক করে দেখব: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। শুরুতেই যদি আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখি, সেক্ষেত্রে তোমরা জানো মূল যে স্ট্রাকচারটি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা মূলত সেই স্ট্রাকচারটি ব্যবহার করি। এখানে স্ট্রাকচারটি দ্বারাই সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ ব্যবহার করতে হবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এবার খেয়াল করো, যে উদাহরণটি নিয়ে আমি কথা বলছিলাম একটু আগে, সে একটি গ্লাস ভেঙে ফেলেছে। এই উদাহরণটি যদি আমরা কনসিডার করি এবং এই স্ট্রাকচারটি যদি আমি ফলো করি, তাহলে খেয়াল করো সে গ্লাসটি ভেঙে ফেলেছে। যদি স্ট্রাকচারটি ফলো করে আমি সেন্টেন্সটি লিখতে চাই, শুরুতে আছে সাবজেক্ট শি। এবার খেয়াল করে দেখো, এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্বটি আমরা ব্যবহার করব তার ব্যাপারে একটি ধারণা নেওয়া যাক। এখানে এক কথায় বলা চলে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে ব্যবহৃত হবে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, অন্য যে কোনো ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসনের ক্ষেত্রে ব্যবহৃত হবে হ্যাজ অক্সিলিয়ারি ভার্বটি। যেমন এখানে খেয়াল করো, আই হ্যাভ হবে, উই হ্যাভ হবে, ইউ হ্যাভ হবে। এই সাবজেক্টগুলোর সাথে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা হ্যাভ ব্যবহার করব। থার্ড পারসন যেগুলো আছে, যেমন হি, শি, ইট, এটাও একটি সাবজেক্ট। যে কোনো নেম, সাপোজ রফিক, যে কোনো নেম এখানে তুমি দিতে পারো। এগুলোর ক্ষেত্রে, এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে হ্যাজ। দ্যাট ইজ, এবার যদি এই সেন্টেন্সটি আমরা মেক করি, সে গ্লাসটি ভেঙে ফেলেছে। শি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হবে হ্যাজ, শি হ্যাজ। মূল ভার্ব হচ্ছে ব্রেক, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম অলরেডি তোমরা জানো ব্রোকেন। দ্যাট ইজ, শি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙে ফেলেছে। এটি একটি উদাহরণ। এবার আরও দু একটি উদাহরণ যদি আমরা দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আমরা মেক করি, যেমন ধরো মা ভাত রান্না করেছেন, মাদার। এক্ষেত্রেও কী হবে দেখো, হ্যাজ ব্যবহৃত হবে, থার্ড পারসন, মাদার হ্যাজ কুকড রাইস, মা ভাত রান্না করেছেন। আমি কাজটি কমপ্লিট করেছি, আই এর সাথে হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হবে। আই হ্যাভ ডু থেকে ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আরও এরকম অনেক সেন্টেন্স তুমি নিজে থেকে মেক করতে পারবে। আরও দু একটি সেন্টেন্স যদি আমরা বলি, আমি একটি কবিতা লিখেছি, আমি একটি কবিতা লিখেছি। দ্যাট ইজ, আই হ্যাভ, রাইট হচ্ছে বেস ফর্ম ভার্বের, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, আই হ্যাভ রিটেন এ পোয়েম, আমি একটি কবিতা লিখেছি। এরকম অসংখ্য সেন্টেন্স তুমি মেক করতে পারবে স্ট্রাকচারটি ফলো করার মাধ্যমে। এবার দেখো, অ্যাফার্মেটিভ সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা তৈরি হচ্ছে। যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই, যে কোনো একটি নেগেটিভ সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্টের জন্য যদি আমি তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে সিম্পলি এই স্ট্রাকচারে আমরা একটি নট সংযুক্ত করব। খেয়াল করে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের V3 ফর্ম
প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। খেয়াল করে দেখো, জাস্ট নেগেটিভ সেন্টেন্সের জন্য আমি এখানে একটি নট সংযুক্ত করেছি, স্ট্রাকচারের আর বাকি সব কিছু সেম আছে। এবার তুমি একটি নেগেটিভ সেন্টেন্স কনসিডার করো, যেমন আমি কাজটি করিনি। I have not done the work। এরকম তুমি আরও অনেক সেন্টেন্স মেক করতে পারবে। যেমন আমি একটি কবিতা লিখিনি, I have not written a poem। মা ভাত রান্না করেননি, Mother has not cooked rice। আমি তার সাথে কথা বলিনি, I have not talked to him। এই ধরনের আরও অসংখ্য সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলো তোমরা মেক করতে পারবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে খেয়াল করে দেখো, নিয়ম আমাদের জানা আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখনই আমরা মেক করব তখন অক্সিলিয়ারি ভার্বগুলো শুরুতে চলে আসবে, হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের V3 ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে খেয়াল করো, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। আমি কি কাজটা করেছি? হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক। এখানে খেয়াল করে দেখো, যদি আমি শি বসাতে চাই সাবজেক্ট হিসাবে, সে কি কাজটি করেছে, সেক্ষেত্রে হবে হ্যাজ শি ডান দ্য ওয়ার্ক, হ্যাজ শি ডান দ্য ওয়ার্ক। যদি আমরা এখানে দে বসানোর চেষ্টা করি সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে, অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু হ্যাভই থাকবে, হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক, হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক। এবার খেয়াল করো, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বুঝতেই পারছো এই স্ট্রাকচারটিতে শুধুমাত্র আমরা একটি নট সংযুক্ত করব অ্যান্ড রেস্ট অফ দ্য স্ট্রাকচার উইল বি সেম। সেই ক্ষেত্রে কী ঘটনা ঘটে খেয়াল করো, হ্যাভ অর হ্যাজ, তার সাথে আমরা একটি নট ব্যবহার করব, প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দ্যাট ইজ, এখানে কি দাঁড়ায় দেখো, হ্যাভ নট আই ডান দ্য ওয়ার্ক। জাস্ট একটু খেয়াল করে দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যাপারে তোমাদের অত্যন্ত স্বচ্ছ একটি ধারণা ইতিমধ্যেই কিন্তু তৈরি হওয়ার কথা। চারটি স্ট্রাকচার সম্পর্কে তোমার ধারণা তৈরি হয়েছে, স্ট্রাকচারগুলো তুমি জানো এবং কোন ক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো তুমি ব্যবহার করতে পারবে সে ব্যাপারে একটি ভালো ধারণা তুমি পেয়েছো। এখানে আমি যে সেন্টেন্সগুলোর উদাহরণ দিয়েছি এরকম শত সহস্র সেন্টেন্স তুমি বাসায় বসে মেক করতে পারবে, স্ট্রাকচারগুলো যদি তোমার জানা থাকে। এবার তোমাকে যেটা করতে হবে, বাসায় বসে স্ট্রাকচারগুলো ফলো করে তোমার পক্ষে যত বেশি সংখ্যক সেন্টেন্স তৈরি করা সম্ভব সেই সেন্টেন্সগুলো তোমাকে তৈরি করতে হবে। যখনই তুমি সেন্টেন্সগুলো তৈরি করছো, সেই সেন্টেন্সগুলো তুমি খাতায় লিখছো, সাথে সাথে তাদের রপ্ত করে ফেলতে হবে। হুট করে যারা আজকে নতুন জয়েন করেছো তাদের ক্ষেত্রে হয়তো বা এই পুরো বিষয়টি কিছুটা টাফ মনে হতে পারে, বাট যখনই তুমি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকবে তখন তোমার কাছে বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। সো প্র্যাকটিস ইজ এ মাস্ট। দ্য মোর ইউ উইল প্র্যাকটিস, দ্য মোর ইউ উইল হ্যাভ চান্স টু লার্ন দ্য নিউ থিংস। যত বেশি তুমি চর্চা করবে তত দ্রুত এই বিষয়গুলো রপ্ত করতে পারবে এবং তোমার যে টার্গেট আছে, তোমার যে আলটিমেট গোল আছে, সেই গোলে তুমি পৌঁছাতে পারবে। তো যাই হোক, আমি আশা করব এই আজকের এই ক্লাস থেকে কিছুটা হলেও তোমরা উপকৃত হবে এবং তোমার ভাষায় কতটুকু চর্চা করছো সেটার উপর বেস করে কিন্তু তোমার কতটুকু ইমপ্রুভ হচ্ছে সেটা তুমি ভিজুয়ালাইজ করতে পারবে, সেটা তুমি ফিল করতে পারবে। এখানে ক্লাসে জয়েন করাটাই কিন্তু মুখ্য বিষয় না, ক্লাস থেকে যে আইডিয়াটা তুমি পাচ্ছ সেটার প্রপার এক্সিকিউশন যদি তুমি বাসায় করতে পারো প্র্যাকটিস করার মাধ্যমে, তাহলে তুমি উপকৃত হবে। নেক্সট ক্লাসে এর পরের যে টেন্সটি আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের
সর্বশেষ যে ধাপটি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই টেন্সটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় অনেক বেশি করে চর্চা করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।